হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের আলোচ্য বিষয় গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। আমরা আগের ভিডিওতে গাউসের উপপাদ্য সম্পর্কে আলোচনা করেছি, তার প্রমাণ করেছি। আজকে সেই উপপাদ্যের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। মাথায় রাখবে, আজকের এপিসোড বা ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে যা পড়াবো তার মধ্যে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে, না আসলেও এখান থেকে অঙ্ক আসবেই। ঠিক আছে, চলো শুরু করি গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন। তার আগে একটু আমরা মনে করে নেব যে গাউসের উপপাদ্যটা কি। দেখো, আমরা পড়েছিলাম যে ধরো কোথাও একটা বদ্ধ তল আছে, বদ্ধ তল, যেমন ফুটবলের তল বদ্ধ। সেই বদ্ধ তলের মধ্যে ধরো আধান আছে কিউ, ধরে নাও প্লাস আধান আছে, মাইনাসও থাকতে পারে। এই আধান থেকে বলরেখা, তড়িৎ বলরেখা বাইরে বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছ, এই তল ভেদ করে বাইরে নির্গত হবে। তার মানে এই বদ্ধতল বলরেখার সঙ্গে জড়িয়ে পড়বে। এই বদ্ধতলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা যাবে, যতগুলো লম্বভাবে বলরেখা যাবে বা অতিক্রম করবে, তাকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। এবং এই বদ্ধতলের ক্ষেত্রে, এই বক্র বদ্ধতলের ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে ই ডট ডিএস। ওকে, যেহেতু বদ্ধতল তাই আমরা এখানে একটি ক্লোজ সাইন দেব, সার্কেল দেব একটা। আচ্ছা, এবার এই ফ্লাক্সের মান, ফ্লাক্সটা কি? বদ্ধতলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যা। ওকে, তো এর মান হয়ে যায় আধান বাই এপসাইলন। ঠিক আছে, যদি শূন্য মাধ্যম হয় তাহলে আমি এপসাইলন নট লিখব। ওকে, তাহলে আধানের কত গুণ? 1/এপসাইলন গুণ। ঠিক আছে, তো এটাই হচ্ছে গাউসের উপপাদ্য। এই উপপাদ্যের প্রমাণ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আমরা এই ভিডিওতে গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যের সাহায্যে কি কি করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন, বারবার বলছি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ইম্পর্টেন্ট, একটা পরীক্ষাতে থাকবেই থাকবে। ধরো প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমরা পড়ব, ফার্স্ট অ্যাপ্লিকেশন, নাম্বার 1 অ্যাপ্লিকেশন। ধরে নাও একটা রিজু তার আছে, রিজু তার মানে সোজা তার, অসীম দৈর্ঘ্যের। এবার অসীম দৈর্ঘ্য তো আমি আঁকতে পারবো না, ইনফাইনাইট লেন্থ। ঠিক আছে, আমি ডটেড দিলাম, 3টে ডট দিলাম। 3টে ডট দেওয়ার মানে হচ্ছে এটা, এর দৈর্ঘ্য কি? অসীম। তো এই আহিত, এই তারটা কিন্তু আহিত, মাথায় রাখতে হবে। এই তার কি? আহিত। এই তারে আধান আছে, ধরে নাও ধনাত্মক আধান আছে। আমি সুবিধার জন্য ধনাত্মক আধান ধরলাম, ঋণাত্মক আধানও হতে পারে। তাহলে অসীম দৈর্ঘ্যের আহিত রিজু পরিবাহী তার। এবার যেখানে আধান থাকুক না কেন, তার চারিপাশে কি তৈরি হয়? এটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। মাথার মধ্যে গেঁথে নাও বিষয়টা। আধান থাকলে চারিপাশে কি তৈরি হবে? তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই তারের উপর আধান আছে, চারিপাশে কি তৈরি হবে? তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই তারের উপর আধান আছে, চারিপাশে কি তৈরি হবে? তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবার আমি কি করব? এই তার থেকে কিছু একটা দূরত্বে, কোনো একটা দূরত্বে যে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করব, ক্ষেত্র প্রাবল্য বের করব। চারিদিকেই তড়িৎ ক্ষেত্র তৈরি হয় এবং কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত সেটা আমরা বুঝতে পারবো ক্ষেত্র প্রাবল্যের সাহায্যে। তাহলে ধরে নাও আমরা কি করব? এই তার থেকে আর দূরত্বে কোনো একটা পয়েন্ট নেব পি। ঠিক আছে, এই পয়েন্টে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, অর্থাৎ ই বের করব, ই ক্ষেত্র প্রাবল্য ই বের করব। ওকে, এটা আমাদের উদ্দেশ্য। ক্লিয়ার? তাহলে আমি কি কি জানি? আমি তার জানি, যেটা অসীম দৈর্ঘ্যে তার আছে। আর কি জানি? আমি তার থেকে লম্ব দূরত্ব জানি, যে পয়েন্টটা আমাদের ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তার আরেকটা জিনিস জানতে হবে আমাদের, যে প্রতি একক দৈর্ঘ্যে কত আধান রয়েছে। ঠিক আছে, তারের প্রতি একক দৈর্ঘ্যে কত আধান রয়েছে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ওকে, যে আধান রয়েছে, দৈর্ঘ্যে আধান, তার মান ধরে নাও ল্যামডা। একে বলা হয় আধানের রৈখিক ঘনত্ব। ঠিক আছে, এর আরেকটা নাম আছে, এর অপর নাম কি? আধানের
ল্যামডার অপর নাম হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব। ওকে, আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি রৈখিক ঘনত্ব। তাহলে ল্যামডা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব, তার মানে প্রতি একক দৈর্ঘ্যে যে আধান আছে তার উপর সেই আধানের মান। এবার আমরা কি করব, মাথায় রাখবে গাউসের উপপাদ্য একটা বদ্ধ তলের উপর সবসময় কাজ করে। গাউসের উপপাদ্য মানে একটা বদ্ধ তল কল্পনা করতে হবে। তোমাদের প্রথমেই বললাম, আমি আজকের ভিডিওর শুরুতেই বললাম যে বদ্ধ তলের মধ্যে একটা আধান কিউ আছে। ওকে, তাহলে একটা বদ্ধ তলের প্রয়োজন আমাদের। এই বদ্ধ তলকে বলা হয় গাউসীয় তল, গাউসিয়ান সারফেস। ঠিক আছে, তাহলে আমরা একটা বদ্ধ তল কল্পনা করব। তো এমনভাবে বদ্ধ তল কল্পনা করব যাতে করে এই পয়েন্টটা কভার হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে যে বদ্ধ তলটা কল্পনা করব সেটা কিন্তু হয়ে যাবে একটা সিলিন্ডার বা চোঙ। ঠিক আছে, একটা চোঙীয় তল কল্পনা করলাম। তাহলে আমরা এইদিকেও তাহলে আর ব্যাসার্ধের, আমি এই তারকে অক্ষ বানিয়ে, ভালো করে বুঝবে, এই তারকে অক্ষ বানিয়ে আমি একটা আর ব্যাসার্ধের চোঙ কল্পনা করব, একটা সিলিন্ডার কল্পনা করব। তাহলে এই দিকেও আমাদের নিতে হবে আর ব্যাসার্ধ, এইটা হয়ে যাবে সিলিন্ডার। দেখতে পাচ্ছ এইটা সিলিন্ডার। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা সিলিন্ডার কল্পনা করলাম কত ব্যাসার্ধের, আর ব্যাসার্ধের, এবং এই সিলিন্ডারের অক্ষ কি হবে, এই সিলিন্ডারের অক্ষ তার নিজেই হবে। ওকে, তো এই হচ্ছে সিলিন্ডার। ওকে, এই সিলিন্ডারের দেখো কটা তল আছে, চোঙের কটা তল আছে। একটা এই যে চোঙ, এটা যদি চোঙ হয় একটা বক্রতল আছে। ঠিক আছে, একটা ওপরে এইদিকে বৃত্তাকার তল আছে, অবশ্যই এটা সমতল। এইদিকে কী তল আছে, একটা সমতল রয়েছে, আর একটা বক্রতল রয়েছে সাইডে, তিনটে তল আছে, তাই না? তাহলে এবার আমরা কি করব, প্রথম কাজ আমরা কি করলাম, এখানে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস, একটা চোঙীয় তল কল্পনা করলাম। এই চোঙীয় তলের যে বক্রপাট, বক্রতলটা রয়েছে সাইড, পার্শ্বতল রয়েছে, পার্শ্বতলের উপর কিন্তু এই পি বিন্দু অবস্থিত। ক্লিয়ার? তো এবার আমরা গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে স্টেপ ওয়ানে আমরা কি করছি দেখো, স্টেপ ওয়ানে আমরা গাউসের উপপাদ্যটা লিখব। কি আছে, ক্লোজড ইন্টিগ্রেশন, মানে বদ্ধ তলের ক্ষেত্রে, পুরো তলের ক্ষেত্রে, সমগ্র তলের ক্ষেত্রে ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আমরা লিখে ফেললাম, প্রথম কাজ এটা আমাদের। ঠিক আছে, তাহলে প্রথম কাজ আমরা গাউসের উপপাদ্য লিখব। ওকে, এইবার দ্বিতীয় কাজটা কি, আমরা ধাপে ধাপে আমাদের কাজগুলো করব। দ্বিতীয় কাজ আমরা কি করব, এবার আমরা দেখব যে, আচ্ছা আরেকটা জিনিস, এই যে চোঙটা নিলাম, এই চোঙের দৈর্ঘ্য কত হবে, এটা কিন্তু একটা আলোচ্য বিষয়। দৈর্ঘ্য কত হবে, আমি কত দৈর্ঘ্যের, এর হাইট কত হবে, কত হাইটের আমি একটা চোঙ কল্পনা করব, তাই না? তাহলে এর হাইট কিছু একটা ধরে নিতে হবে আমাদের। ধরে নাও এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে, এর হাইট হচ্ছে এল। এর হাইট কত, এল দৈর্ঘ্যের আমরা একটা চোঙ কল্পনা করেছি। এবার আমরা এই বদ্ধতল, মানে এই পুরো তল, চোঙের পুরো তলের মধ্যে কটা তল রয়েছে, তিনটে তল রয়েছে। তার মানে এই ক্লোজড ইন্টিগ্রেশনটাকে আমরা ভেঙে দেব, বদ্ধতলটাকে তিনটে টুকরো করব, একটা, দুটো, তিনটে। প্রথমে ধরো এই যে সারফেসটা দেখতে পাচ্ছ, এই সারফেস 1 নম্বর সারফেস, ওপরে বৃত্তাকার তলটা হচ্ছে 1 নম্বর, নিচে যে তলটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর, আর সাইডে যে তলটা রয়েছে, অর্থাৎ এই যে সাইড ওয়ালটা দেখতে পাচ্ছ, এটা 3 নম্বর তল। ওকে, তাহলে 1 নম্বর তলের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আমরা তাহলে এই ক্লোজ সাইনটাকে ভেঙে দিলাম, কিন্তু মানে পুরো বদ্ধ তলকে তিনটে টুকরো করলাম, তখন কিন্তু প্রত্যেকটা ইন্টিগ্রেশনে আমরা কিন্তু ক্লোজ সাইন দেব না। তাহলে কি করব, ই ডট ডিএস প্লাস ই ডট ডিএস, এটা 2 নম্বর তলের ক্ষেত্রে, প্লাস 3 নম্বর তলের ক্ষেত্রে ই ডট ডিএস ইকুয়াল টু, এইবার এই জায়গাটা বুঝতে হবে, কিউ আধান, এই বদ্ধ তলের মধ্যে মানে চোঙের মধ্যে আধান কত আছে সেটা বুঝতে হবে। কারণ আমরা যখন গাউসের উপপাদ্য পড়েছি, এই কিউটা অ্যাকচুয়ালি কী হয়, বদ্ধ তল দ্বারা পরিবেষ্টিত আধান। তাহলে এই বদ্ধ তলের মধ্যে কত আধান রয়েছে, অ্যাকচুয়ালি
এই বদ্ধতলের মধ্যে তার আছে, তারের কিছু অংশ রয়েছে, কত অংশ রয়েছে, এল এল দৈর্ঘ্য রয়েছে, কারণ চোঙের দৈর্ঘ্য কত এল, তাই তারের কত অংশ চোঙের মধ্যে থাকবে, এল অংশ, এল দৈর্ঘ্য থাকবে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে আধান কত, ল্যামডা, এল দৈর্ঘ্যে আধান কত, ল্যামডা এল। তার মানে আমরা কিন্তু এই কিউটা পেয়ে যাব এখান থেকে, কিউ এর মান কত হবে, ল্যামডা এল, আর নিচে আছে কি এপসাইলন। এই জায়গাটা বোঝো, কিউ এর জায়গায় কি বসালাম আমরা, ল্যামডা এল। আমরা দেখলাম এই চোঙের মধ্যে তারের কত অংশ আছে, এল দৈর্ঘ্য রয়েছে, কারণ চোঙের দৈর্ঘ্য কত, এল। তাহলে তারের উপর একক দৈর্ঘ্যে আধান থাকে ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যে কত আধান থাকবে, ল্যামডা এল, ল্যামডা এল। তাহলে এই ল্যামডা এল পরিমাণ আধান চোঙের মধ্যে অবস্থান করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিউ এর মানটা কিন্তু এখানে বসিয়ে দিলাম, এই জায়গাটা বুঝতে হবে, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। স্টেপ 3-তে আমরা কি করব, ক্যালকুলেশন করব। দেখো স্টেপ 3-তে আমরা কি করছি, ক্যালকুলেশন করছি। প্রথমে দেখো 1 নম্বর তলের জন্য এবার আমাদের বুঝতে হবে যে এই জায়গাটা দেখো, এই তার থেকে তড়িৎ বলরেখা লম্বভাবে নির্গত হয়, লম্বভাবে। এটা আমরা বলরেখার ধর্মতেই পড়েছি, যে কোনো তার থেকে, কোনো পরিবাহী থেকে বলরেখা কীভাবে নির্গত হয়, লম্বভাবে নির্গত হয়। তাহলে এই তড়িৎ বলরেখা তার থেকে লম্বভাবে নির্গত হবে। এইবার তাহলে এই বিন্দুতে, মানে এই পার্শ্বতলের উপর কোনো বিন্দুতে এটাই হয়ে যাবে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন, ওকে, ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন। তার মানে কোনো বলরেখা কিন্তু এই ওপরের তল, ওপরের যে সারফেসটা রয়েছে, আবার বলছি, ধরো এটা চোঙের মধ্যে দিয়ে এই পার্শ্বতল দিয়ে লম্বভাবে বেরিয়ে যাবে বলরেখা। তার মানে ওপরে যে তলটা রয়েছে, ওপরের তলের সঙ্গে বলরেখার দিক কত হবে, ওপরের তলের দিক কোন দিকে আছে, যে বৃত্তাকার তল আছে তার দিক ওপরের দিকে, আর বলরেখার দিক এই দিকে, মানে অ্যাঙ্গেলটা কত হবে, এই তলের কথা ভাবো, এই সারফেসের কথা ভাবো। এই সারফেস বৃত্তাকার যে তলটা রয়েছে, এই বৃত্তাকার তলের দিক কোন দিকে হবে, ওপরের দিকে, ঠিক আছে। আর এখানে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন কোন দিকে, এই দিকে। এটা এস ডিএস এর ডিরেকশন, এটা এস ই এর ডিরেকশন। তাহলে ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত বলো, ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমরা যখন এখানে অ্যাপ্লাই করব, দেখো ই ডট ডিএস, আমরা এই ডট প্রোডাক্টকে যখন আমরা ভেঙে লিখব, ই ডিএস কস 90 লিখব। তাহলে দেখো প্রথম তলের ক্ষেত্রে আমরা কি লিখব, প্রথম তল ফার্স্ট সারফেস, ই ডিএস কস 90, ওকে। এই জায়গাটা বুঝতে হবে কিন্তু, ইডিএস কস 90, ইডিএস কস 90 কেন লিখলাম, আমরা দেখলাম যে এর ওপরে যে বৃত্তাকার তল আছে, সেই বৃত্তাকার তলের ডিরেকশন সবসময় লম্ব বরাবর ওপরের দিকে, এবং ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন কোন দিকে, এই দিকে, ডান দিকে, কারণ ক্ষেত্র প্রাবল্য তার থেকে এইভাবে বেরিয়ে যাচ্ছে। জাস্ট ইমাজিন, বিষয়টাকে ইমাজিন করো। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, ঠিক আছে। একই রকমভাবে সেকেন্ড যে সারফেসটা রয়েছে তার জন্য কিন্তু একই ঘটনা ঘটবে। দেখো সেকেন্ড সারফেসে কী হবে, সেকেন্ড সারফেসে ডিএস এর ডিরেকশন কোন দিকে, নিচে, ক্ষেত্র প্রাবল্য কোন দিকে, এই তার থেকে এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে বেরিয়ে যাবে, এই দিকে হবে, ওকে, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা লিখব ই ডিএস কস 90 প্লাস 3 নম্বর তল থার্ড সারফেস E3, আমি ইন্টিগ্রেশন 3 দিলাম, ওকে। এখানে কি হবে, থার্ড সারফেস বলতে এই পার্শ্বতলের ক্ষেত্রে কত হবে সেটা বোঝা যাক। দেখো পার্শ্বতলে যে রয়েছে, এখানে ধরো ডিএস কল্পনা করো, ডিএস কল্পনা করলাম, পার্শ্বতলের উপর ছোট্ট একটা ক্ষেত্রফল কল্পনা করলাম। আচ্ছা, এই ক্ষেত্রফলের এই দিকে রয়েছে ই, আবার একই দিকে থাকবে ডিএস, ডিএসটাও একই দিকেই কাজ করবে। ডিএসটা কোন দিকে কাজ করবে, একই দিকে। তার মানে ডিএস এবং ই এর ডিরেকশন কিন্তু সেম হয়ে যাবে। আবার বলছি, ভালো করে দেখো, বিষয়টা বোঝো। ধরো আমি এখানে কি করলাম, এই পার্শ্বতলের উপর ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করলাম। এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হয়, লম্বভাবে বাইরের দিকে, এতে ডিএস এর ডিরেকশন। আবার এই বিন্দুতে বলরেখা যখন এখান থেকে আসবে,
একই দিকে কাজ করবে, একই দিকে, সেম ডিরেকশন। বলরেখা যখন এই তার থেকে আসবে, লম্বভাবে আসবে এবং এই দিকটাই হয়ে যাবে কার দিক, ই এর দিক। তার মানে থার্ড সারফেসের ক্ষেত্রে ই এর দিক আর ডিএস এর দিক কিন্তু সেম হবে। ক্লিয়ার? তাহলে সেম যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। তাহলে ইডিএস কস কত লিখবো, 0 ডিগ্রি। বাস, ডান দিকে যা আছে লিখে দাও। এবার এর মান বসাও, তাহলে কাজ হয়ে যাবে। প্রথমে cos 90 মান 0, এটা 0 হলো, এর মান 0, এটাও 0 হলো, তাই না? এটাও 0, তাহলে এর মান কত, 0। ওকে, এর মান কত, 0। এর মান কত হবে, ইডিএস cos 0 মান 1, তার মানে শুধুমাত্র কি হবে, আমি আর 3 লিখছি না, কারণ এগুলো তো 1 2 তো নেই, আর 3 লিখছি না। ওকে, তাহলে শুধু হবে ইডিএস, ইডিএস, আর ডান দিকে যা আছে লিখে দাও, ল্যামডা এল বাই এপসাইলন। ঠিক আছে, সুন্দর করে এতটুকু লিখে নাও। ওকে, আচ্ছা, আমাদের জায়গা কম, তাই আমরা ওপরের পোর্শনটা আমরা কি করব, মুছে দেব, জায়গা তৈরি করে নিলাম আমরা। ওকে, আচ্ছা, এবার নিচেরটা আবার লিখছি আমি। নিচে আলটিমেটলি কি আসলো দেখো, ই ডিএস ইকুয়াল টু ল্যামডা বাই এপসাইলন। এবার আমরা কি করব, নেক্সট স্টেপ 4 কি করব দেখো, স্টেপ 4-এ আমরা কি করব, ইটা কি, ইটা দেখো, এই পার্শ্বতল দেখতে পাচ্ছ, চোঙের পার্শ্বতলের ওপর প্রতিটা বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য কাজ করছে সেটা ই। ওকে, পার্শ্বতলের প্রতিটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত কাজ করছে, ই। এবার তার থেকে পার্শ্বতলের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম, তার থেকে এই যে তার থেকে এই পার্শ্বতলের উপর প্রতিটা বিন্দু দূরত্ব সেম। দূরত্ব যদি সেম হয় তার থেকে, কারণ এটা তো ব্যাসার্ধের সমান হবে, তাই না? এই দূরত্ব কত হবে, ব্যাসার্ধের সমান হবে। এই পার্শ্বতলের উপর প্রতিটা বিন্দুর দূরত্ব তার থেকে একই, যেহেতু তার থেকে একই তাই ক্ষেত্র প্রাবল্য একই হবে, কারণ ক্ষেত্র প্রাবল্য সবসময় দূরত্বের উপর ডিপেন্ড করে। একই দূরত্বে ক্ষেত্র প্রাবল্য সর্বদা কী হবে, একই হবে। ওকে, তাই এই পার্শ্বতলের উপর প্রতিটি বিন্দুতে ই এর মান সেম, ই এর মান কনস্ট্যান্ট। তাই আমি লিখব, ইটা এখানে কি আমি লিখে দিলাম, ই হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তোমরা দেখো ই কি লিখলাম আমরা, কনস্ট্যান্ট লিখলাম। ই যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারি আমরা। তাহলে ইন্টিগ্রেশনের যদি আমরা বাইরে বের করি তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকবে, ওকে, ইন্টিগ্রেশনে তাহলে ই কনস্ট্যান্ট কেন বুঝতে পারলে, কারণ তার থেকে পার্শ্বতলের উপর প্রতিটি বিন্দু দূরত্ব একই, তাই প্রতিটি বিন্দুতে ই এর মান কি হবে, ধ্রুবক হবে। লিখে নাও, তাহলে ই বাইরে বের করলাম। শুধু ইন্টিগ্রেশনের মধ্যে কি আছে, ডিএস আছে, ডিএস, আর ডান দিকে আছে ল্যামডা বাই এপসাইলন। সুন্দর করে লেখো, স্টেপ বাই স্টেপ লেখো। বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তার সলিউশন তোমাদের দিয়ে দেব। এইবার দেখো এই জায়গাটা বোঝো, আমরা ইটা বাইরে বের করলাম ইন্টিগ্রেশনে, কারণ ই হচ্ছে কনস্ট্যান্ট। একটা অ্যাপ্লিকেশন যদি ভালো করে বুঝতে পারো বাকিগুলোতে কোনো প্রবলেম হবে না। ই কনস্ট্যান্ট বাইরে বের করলাম ইন্টিগ্রেশনের। এবার ডিএস কার উপরে, ডিএস কোথায় এঁকেছি আমি দেখো, এই পার্শ্বতলের উপর ক্ষুদ্র ক্ষেত্রফল। আগের 1 নম্বর আর 2 নম্বর তলকে কিন্তু আমরা আর ভাবছি না, কারণ এরা আউট হয়ে গেছে, শূন্য হয়ে গেছে এদের জন্য, শুধু পার্শ্বতলের জন্যই টিকে থাকলো ফ্লাক্সটা। ঠিক আছে, তো এবার পার্শ্বতলের ইন্টিগ্রেশন ডিএস মানে হচ্ছে পুরো পার্শ্বতলের ক্ষেত্রফল। এই যে চোঙ দেখতে পাচ্ছ, চোঙের যে পার্শ্বতল আছে, পুরো পার্শ্বতলের ক্ষেত্রফলটাই হচ্ছে ইন্টিগ্রেশন ডিএস। ডিএস হচ্ছে পার্শ্বতলের উপর ক্ষুদ্র ক্ষেত্রফল, আর ইন্টিগ্রেশন ডিএস মানে পার্শ্বতলের মোট ক্ষেত্রফল। পার্শ্বতলের মোট ক্ষেত্রফল, জায়গাটা বুঝতে হবে কিন্তু। আবার বলছি, ডিএস পার্শ্বতলের উপর ক্ষুদ্র ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন ডিএস পার্শ্বতলের মোট ক্ষেত্রফল। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ওপরের তল নিচের তল বাদ। চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা এবার লিখব, ই তো থাকলোই, পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু হাইট, এই যে কোনো এই যে পরিধি ইন্টু কি উচ্চতা বা হাইট বা দৈর্ঘ্য এল। তো এই হচ্ছে ইন্টিগ্রেশন ডিএস। ওকে, বাস, এবার আমরা কাটাকাটি করবো, আমাদের কাজ হয়ে গেল। তো এবার আমরা কি করব, এল উভয় পক্ষ থেকে আউট করে দাও,
ই এর মান তাহলে কত পেলাম, ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর, ল্যামডা বাই 2 পাই এপসাইলন আর। এই হচ্ছে তারের পার্শ্ববর্তী কোনো বিন্দুতে, অসীম দৈর্ঘ্যের তারের পার্শ্ববর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান। এবং আমরা এটা গাউসের উপপাদ্যের সাহায্যেই বের করলাম। তাহলে এটা হচ্ছে গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে তারের পার্শ্ববর্তী কোনো বিন্দুতে আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারি। তাহলে একটু আমি রিভিশন করছি, কারণ খুব দরকার, প্রথমটা বোঝা খুব দরকার। আমরা একটা তার অঙ্কন করলাম, তারের উপর আধান রয়েছে, তাতে তারের প্রতি একক দৈর্ঘ্যে কত আধান রয়েছে ল্যামডা, এটা ধরে নিতে হবে। তার থেকে কত দূরে তুমি ক্ষেত্র প্রাবল্য বের করবে সেটা ধরে নিতে হবে। ঠিক আছে, তারপরে একটা গাউসীয় তল কল্পনা করতে হবে। এখানে আমরা সিলিন্ড্রিক্যাল তল কল্পনা করলাম। ওকে, এবং এই সিলিন্ডারের যে দৈর্ঘ্য বা হাইট সেটাও আমরা ধরে নিলাম, সেটা ধরলাম এল। এবার আমরা গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, আর সেই পুরো তলটাকে 3টে পার্টি বিভক্ত করলাম, ওপরের তল, নিচের তল আর পার্শ্বতল। আমরা দেখলাম ওপরের তলের জন্য কোনো ফ্লাক্স হবে না, কারণ কোনো বলরেখা এইভাবে যাচ্ছে না, কোনো বলরেখা এই তলের মধ্যে দিয়ে যাবে না, ওপরের তলের মধ্যে দিয়ে যাবে না, কোনো বলরেখা নিচের তলের মধ্যে দিয়ে যাবে না, শুধু পার্শ্বতল ভেদ করে চলে যাবে। ঠিক আছে, তাহলে ফ্লাক্স শুধু পার্শ্বতলের মধ্যে দিয়েই পাবো। তাই আলটিমেটলি পার্শ্বতলের জন্য আমরা বের করব, এবং দেখলাম পার্শ্বতলের প্রতিটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বের করলাম। আর পার্শ্বতলের উপর ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস, আর ইন্টিগ্রেশন মানে পার্শ্বতলের মোট ক্ষেত্রফল, আমরা মোট ক্ষেত্রফল লিখলাম, বাস কাটাকাটি করলাম, ইয়ের মান বেরিয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মেথড। ওকে, তো চলো আমরা পরের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আলোচনা করি, দেখি পরের অ্যাপ্লিকেশনগুলো কিভাবে করতে হয়। ওকে, এবার আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন হলো অসীম আহিত পাতলা পাত। পাত কি তার আগে বুঝতে হবে। পাত হচ্ছে কোনো শীট, খুবই পাতলা শীট। তোমরা দেখতে পাচ্ছ এটা, এই পাতা, এই খাতার পৃষ্ঠা, এটা কিন্তু শীট। এরকম পাতলা পাত যদি আমরা তৈরি করি আহিত, এবং সেটা সুষমভাবে আহিত থাকে, মানে আধানগ্রস্ত পাত, ঠিক আছে, এবং অসীম দৈর্ঘ্যের, অসীম, এই পাতের উপর কিন্তু চারিদিকে আধান রয়েছে, সুষমভাবে আহিত এই পাত, এবং খুবই পাতলা। ঠিক আছে, এই পাতের চারিপাশে কি তৈরি হবে, তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে আমরা কি করব, ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব গাউসের উপপাদ্যের সাহায্যে। ক্লিয়ার? তো এবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোনো পাতলা পাত, এবং এই পাতলা পাত ধরে নাও ধনাত্মক আধানে আহিত। তো এবার যেহেতু অসীম পাতের ক্ষেত্রফল অসীম, তাই আমরা পাতের মোট আধান কিন্তু আমরা জানি না, যেহেতু অসীম, ক্ষেত্রফল অসীম। এবার পাতের কি জানি আমরা, প্রতি একক ক্ষেত্রফলে আধান জানি, তাই না? তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আধান কত, সিগমা। প্রতি একক ক্ষেত্রফলে আধান কত, সিগমা। আর এটাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা সিগমা জানি। ওকে, আধানের তলমাত্রিক ঘনত্ব। ওকে, এইবার দেখো আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে গাউসীয় তল কল্পনা করা। তার আগে আমি কত দূরে বের করতে চাই সেই দূরত্বটা আমাদের নিতে হবে। ধরে নাও আমি এই আর দূরত্বে কোনো বিন্দু নিলাম পি। এই পি বিন্দুতে আমি এই শীট, এই পাতলা পাত থেকে দূরত্বগত পি বিন্দু দূরত্ব আর, এই আর দূরত্বে কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই। ঠিক আছে, আমরা দূরত্ব ধরলাম। এবার আমাদের পরের কাজ কি, পরের কাজ হচ্ছে গাউসীয় তল কল্পনা করা। এবার আমরা কি করব, গাউসীয় তল কল্পনা করব। এখানেও সিলিন্ডার নেব, সিলিন্ডার নেব, কিন্তু একটু অন্যরকমভাবে। ওকে, এই যে সিলিন্ডার দেখতে পাচ্ছ, আমরা একটা সিলিন্ডার কল্পনা করছি। ওকে, সিলিন্ডার কল্পনা করলাম, এবং এই সিলিন্ডারের একটা অংশ এইদিকে থাকবে, এখানে সিলিন্ডার দৈর্ঘ্য কত হবে আর, এবং বাকি আর দৈর্ঘ্য থাকবে
বাম দিকে পাতের এই সাইডে, ওকে, পাতের এই সাইডে থাকবে একটা সুষম সিলিন্ডার কল্পনা করতে হবে, সুষম সিলিন্ডার। এই আমরা সিলিন্ডার কল্পনা করলাম। আবার বলছি সিলিন্ডারের আর দৈর্ঘ্য রয়েছে, আর দৈর্ঘ্য রয়েছে ডান দিকে, ওকে, আর বাকি আর দৈর্ঘ্য রয়েছে বাম দিকে। তার মানে সিলিন্ডারের টোটাল দৈর্ঘ্য কত? সিলিন্ডারের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2r, আর দৈর্ঘ্য এইদিকে, বাকি আর দৈর্ঘ্য ওইদিকে। সিলিন্ডারের এই তলের ক্ষেত্রফল ধরে নাও, এই যে বৃত্তাকার তল দেখতে পাচ্ছ, বৃত্তাকার তল দেখতে পাচ্ছ, তাই না? এই তলের ক্ষেত্রফল ধরো s। যদি এই তলের ক্ষেত্রফল s হয় তাহলে এই তলের ক্ষেত্রফল কত হবে? এটাও কত হবে? s হবে, ওকে। s তাহলে কি? বৃত্তাকার তলের ক্ষেত্রফল, বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, ওকে। তাহলে বৃত্তাকার তলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি বা আমরা ধরে নিয়েছি। আবার বলছি সিলিন্ডারের তিনটে তল, তিনটে তল দিয়ে একটা সিলিন্ডার সম্পূর্ণ হচ্ছে, একটা পার্শ্বতল, ওপরে বৃত্তাকার তল, নিচে বৃত্তাকার তল। সিলিন্ডার আছে কিভাবে? এইভাবে। আমি যদি একটু ইমাজিন করি তাহলে আমরা বুঝতে পারবো। ধরে নাও এটা পাত, এটা পাত, আর সিলিন্ডার আছে, এই পাতের মধ্যে দিয়ে চলে গেছে সিলিন্ডার, তাই না? এই পাতের মধ্যে দিয়ে চলে গেছে, এইদিকে আর দৈর্ঘ্য রয়েছে, এইদিকে আর দৈর্ঘ্য রয়েছে, ওকে। জাস্ট ইমাজিন করো। এবার আমাদের প্রথম স্টেপে কি করতে হয়? স্টেপ 1-এ আমরা গাউসের উপপাদ্য ইউজ করব। স্টেপ 1-এ আমরা গাউসের উপপাদ্য ইউজ করব। উপপাদ্য কি? ক্লোজড ইন্টিগ্রেশন E ডট ds ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, ওকে। এবার দেখো স্টেপ 2 আমরা একটু সংক্ষিপ্ত করব, কারণ প্রথমটা থেকে আমরা অনেকটা আইডিয়া পেয়েছি, পরেরটাতে একটু সংক্ষিপ্ত করব। আমরা দেখব যে বলরেখা বেরোচ্ছে কি করে। এই পাত থেকে বলরেখা সবসময় লম্বভাবে নির্গত হবে, লম্বভাবে, এইভাবে, ওকে। তার মানে এইদিকে এর ডিরেকশন এইদিকে হচ্ছে, তাহলে এই তলের কথা ভাবো, এই তলের মধ্যে দিয়ে বলরেখাগুলো লম্বভাবে পাস করবে, তল এইভাবে রয়েছে আর বলরেখাগুলো এইভাবে এইভাবে ভেদ করে চলে যাবে। তাহলে তলের ডিরেকশন আবার এই দিকে, তল রয়েছে লম্বভাবে কিন্তু তলের ডিরেকশন এই দিকে। তলের ডিরেকশন সবসময় কোন দিকে হয়? ক্ষেত্রফলের ডিরেকশন তল থেকে লম্ব বরাবর বহির্মুখী। তার মানে এখানে এই যে তল দেখতে পাচ্ছ এস তল, এর ডিরেকশনও কী হবে? একই হবে, সেম হবে। এর ডিরেকশনও কী হবে? একই দিক হবে। তাহলে এই তলের মধ্যে দিয়ে লম্বভাবে বলরেখা বেরোচ্ছে, তলের ডিরেকশন যেই দিকে, ক্ষেত্রফলের ডিরেকশন কিন্তু সেই দিকেই হবে। তাহলে ই এবং এস এর মধ্যে কোণ কত? ই এবং এস এর মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, কোনো বলরেখা কিন্তু এইভাবে বেরোবে না, এইভাবে যাবে না বলরেখা, মানে পার্শ্বতলকে ভেদ করে চলে যাবে না, কোনো বলরেখা যাবে না, ওকে। তার মানে ওপরের যে তলটা রয়েছে পার্শ্বতল, এর মধ্যে দিয়ে কোনো বলরেখা যাচ্ছে না। কথা ক্যাচ করবে, যে পার্শ্বতল রয়েছে এই পার্শ্বতলের মধ্যে দিয়ে কোনো বলরেখা যাবে না। তার মানে পার্শ্বতলের ফ্লাক্স কত? ফ্লাক্স 0। পার্শ্বতলের ফ্লাক্স কত? 0, ওকে। তাহলে এই তলের জন্য একটা ফ্লাক্স পাবো আর এই তলের জন্য একটা ফ্লাক্স পাবো। এই তলের ফ্লাক্স, এই তলের ফ্লাক্স। তাহলে ফ্লাক্সের ফর্মুলা কি? ফ্লাক্সের ফর্মুলা হচ্ছে, যদি সমতল হয় সমতলের জন্য ই ডট এস বা ইএস, যেহেতু একই দিকে কোণ রয়েছে তাই ইএস। তার মানে এই তলের ফ্লাক্স কত হবে? এই তলের ফ্লাক্স এটা হয়ে যাবে ই ইন্টু এস, ইএস। এই তলের ফ্লাক্স কত হবে? ইএস। আর ওপরের পার্শ্বতলের ফ্লাক্স কত? 0। তাহলে মোট ফ্লাক্স কত হলো? ইএস প্লাস ইএস, 2ES। তাহলে এই মোট ফ্লাক্স কত? 2ES, 2ES। বোঝার চেষ্টা করো, সংক্ষিপ্ত করলাম, ঠিক আছে। আমরা আবার এরকম করতে পারতাম, আবার ভেঙে লিখতে পারতাম, এই পুরো ইন্টিগ্রেশনটাকে ভেঙে লিখতে পারতাম, সেটা করতে পারতাম। আবার আমি এটাও করতে পারবো, ভেঙে আমি 3টে পার্ট করতে পারতাম, ওকে। আবার এটা যদি আমি একটু সংক্ষিপ্ত করতে চাই আমাদের আলোচ্য বিষয়টাকে, তাহলে আমরা দেখব যে এই তলের মধ্যে দিয়ে বলরেখা যেদিকে যাচ্ছে ক্ষেত্র প্রাবল্যের দিক, এবং এই ক্ষেত্রে
সারফেসের দিক একই হয়, তার মানে এই ক্ষেত্রের ফ্লাক্স কত হবে ই ইন্টু এস, ইএস। একই রকমভাবে এই ক্ষেত্রের ফ্লাক্স কত হবে, বলরেখা কীভাবে যাচ্ছে, এই পাত থেকে বেরিয়ে এইভাবে যাচ্ছে, এটা বলরেখার ডিরেকশান। আবার এই তলের ডিরেকশান সেম এস, এই ডিরেকশানও সেম, তাহলে এই তলের ফ্লাক্স কত হবে ইএস। ঠিক আছে, তো তাহলে মোট ফ্লাক্স কত হয়ে যাবে 2ES, পার্শ্বতলের মধ্যে দিয়ে কোনো বলরেখা যাবে না, তাহলে মোট ফ্লাক্স 2ES ইকুয়াল টু, এবার দেখো এবার কি করব আমরা হচ্ছে কিউয়ের মানটা বসাবো। আমরা দেখব এই চোঙের মধ্যে এই পুরো যে সারফেসটা আছে, যে পাত দেখতে পাচ্ছ, পাতের শুধুমাত্র এস এতটুকু ক্ষেত্রফলই আছে। বোঝার চেষ্টা করো, যখন এই চোঙটা এই পাতের মধ্যে দিয়ে যাবে তখন পাতের এতটুকু ক্ষেত্রফলকে ও কি করবে, কভার করবে, এতটুকু ক্ষেত্রফলকে কভার করছে, তার মানে এই ক্ষেত্রফলটা কত হবে এস। এবার একক ক্ষেত্রফলে কত আধান থাকে সিগমা, এস ক্ষেত্রফলে কত আধান আছে এস সিগমা, তার মানে এই চোঙের মধ্যে কত আধান থাকবে এস সিগমা। এই চোঙটা পাতের শুধু এস ক্ষেত্রফলকে কি করেছে, আবদ্ধ করেছে, ঠিক আছে, আর বাকি অংশ তো বাইরে রয়েছে, শুধু এস ক্ষেত্রফলই চোঙের মধ্যে থাকবে। একক ক্ষেত্রফলের আধান কত হয় সিগমা, এস ক্ষেত্রফলের আধান কত হবে এস সিগমা, তাই টোটাল আধান কত হবে সিগমা এস বা এস সিগমা, নিচে এপসাইলন, বাস এস এস কেটে দাও, এস কেটে দাও, ই বের করো, ই ইকুয়াল টু হয়ে যাবে সিগমা বাই 2 এপসাইলন। তো অতি সহজেই আমাদের কিন্তু ক্যালকুলেশনটা হয়ে গেল। তো এখানে তাহলে পাতের জন্য ক্ষেত্রপ্রবলের মান কত হয় সিগমা বাই 2 এপসাইলন। এবার একটু খেয়াল করো, এখানে কি এই ক্যালকুলেশনের মধ্যে কি আর কোথাও আছে, আর নেই, যেহেতু আর নেই তার মানে দূরত্বের উপর ডিপেন্ডই করছে না, তার মানে যে কোনো দূরত্বে, পাতের চারপাশে যে কোনো দূরত্বে ক্ষেত্রপ্রবলের মান কিন্তু সেম, একই হবে যে কোনো দূরত্বে। তার মানে পাতের চারপাশে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে, যে তড়িৎ ক্ষেত্রের প্রতিটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান একই হয়, সেই তড়িৎ ক্ষেত্রকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। যেহেতু এই পাতের চারপাশে ক্ষেত্র প্রাবল্য সব বিন্দুতে একই হবে, তাই পাতের চারিদিকে সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই তড়িৎ ক্ষেত্র দূরত্বের উপর ডিপেন্ড করছে না, তোমরা ফর্মুলাতে দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ছিল একটা প্রসিডিওর। এবার তোমরা যদি ভাবো আমরা আগের মতো করেই ক্যালকুলেশন করতে পারো। আমরা কি করব, একই রকমভাবে নামকরণ করব। ধরো এই তলের নাম দিলাম 1 নম্বর তল, এই তলের নাম দিলাম 2 নম্বর তল, এই তলের নাম দিলাম 3 নম্বর তল। ঠিক আছে, তাহলে 1 নম্বর তলের ক্ষেত্রে আমরা লিখব ই ডট এস, ওকে, প্লাস এটা 1 নম্বর। 2 নম্বর তলের জন্য মানে এই তলের জন্য, এই বৃত্তাকার তলের জন্য লিখব ই ডট এস, প্লাস 3 নম্বর তলের জন্য মানে এই তলের জন্য, বৃত্তাকার তলের জন্য লিখব ই ডট এস। ঠিক আছে, ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আচ্ছা, এখানে প্রথম তল এই 1 নম্বর তল, এই 1 নম্বর তলের ক্ষেত্রে ডিএসএ ডিরেকশান এই দিকে হবে, তল থেকে লম্ব বরাবর বাইরের দিকে হবে, এবং ক্ষেত্রপ্রাবল্য ডান দিকে হবে, ক্ষেত্রপ্রাবল্য ডান দিকে। তাহলে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই দুটো ভেক্টরের যে ডট প্রোডাক্ট, মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, ডট প্রোডাক্ট কত হয় 0 হয়, তাহলে এখানে কত হবে 0। একই রকমভাবে এটা তো সমতল, তাহলে সমতলের ক্ষেত্রে কি হয়, ফর্মুলা কি, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন আমরা ইউজ করি না, কি করি ই ডট এস করি, ই ডট এস, কিন্তু এখানে এস এর ডিরেকশান আর ই এর ডিরেকশান সেম, তা ই ডট এস মানে ইএস কস থিটা, কস 0 মান কত এখানে 0, ই আর এস এর অ্যাঙ্গেলটা কত 0, তাহলে কস 0 মান 1, তাহলে শুধুমাত্র কি হবে ইএস হবে। এখানে কি হবে, এর ইন্টিগ্রেশন করলে ইএস হবে, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে ইএস হবে, বাস। তারপরে এটা সিগমা কিউ এর মান কত হবে সিগমা এস, এবং এখান থেকেও তোমরা কি করতে পারবে, ই এর মানটা বের করতে পারবে, ই ইকুয়াল টু কত হবে সিগমা বাই 2 এপসাইলন। ওকে, এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে আমরা দেখলাম পাতলা পাতের চারিপাশে তড়িৎ ক্ষেত্রের মান কত হয়, ক্ষেত্রপ্রাবল্যের মান হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন। এবার যদি পাত পাতলা না হয় মোটা হয়,
তখন মোটা পাতকে আমরা পাত বলি না, সেটাকে ফলক বলি। যেমন বই, বইকে কিন্তু আমরা আর পাত বলবো না, বইয়ের পৃষ্ঠাকে কি বলবো? পৃষ্ঠাকে বলবো আমরা পাত, শিট, ঠিক আছে। কিন্তু বইটা, পুরো বইটাকে আমরা কি বলবো? ফলক বলবো, ফলক। ওকে, তো এবার ফলক যথেষ্ট মোটা হয় আর শিট বা পাত পাতলা হয়। ধরে নাও থার্ড অ্যাপ্লিকেশান, কোথাও একটা ফলক রয়েছে। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে, আমি জাস্ট তোমাদের একটু হিন্টস দেব। এটা একটা ফলক, ওকে, যথেষ্ট মোটা। এ হচ্ছে ফলক। এই ফলকের দুটো পৃষ্ঠ, ঠিক আছে, দুটো পৃষ্ঠ, একটা ডান দিকে একটা বাম দিকে, দুটো পৃষ্ঠ। তো আমরা কি করব? আমরা একই রকমভাবে একটা চোঙ কল্পনা করব, এইভাবে চোঙ কল্পনা করব। চোঙের আর দৈর্ঘ্য এইদিকে থাকবে এবং এইদিকে আর দৈর্ঘ্য থাকবে, বাকি আর দৈর্ঘ্য থাকবে এইদিকে, ওকে। এইবার এই চোঙটা ভালো করে বুঝবে, তখন কি হয়েছিল? তখন হয়েছিল এই তলের জন্য এই তলের ক্ষেত্রফল কত? এস, তো আর ই ক্ষেত্রফল বললে এইদিকে কাজ করছিল, তাহলে এই তলের ফ্লাক্স কত হয়েছিল? ই ইন্টু এস, ইএস, সিম্পলি ইএস। এই তলের ফ্লাক্স কত হয়েছিল? ইএস, ক্ষেত্রপ্রাবল্য ইন্টু সারফেস, ওকে। তাহলে মোট ফ্লাক্স কত হবে? ইএস, ইএস, 2ES, 2ES। আগের কেসটাতেও কিন্তু মোট ফ্লাক্স 2ESই হয়েছিল। এইবার যেহেতু পাত এটা, তাই যখন এই চোঙটা পাতকে, সরি, এটা যেহেতু ফলক, এই ফলকটা যখন চোঙকে ভেদ করে যাবে, ডান দিকের তলে একটা ক্ষেত্রফলকে কাট করবে, আর বাম দিকের যে তলটা রয়েছে সেখানে একটা ক্ষেত্রফলকে কাট করবে। তাহলে এই ক্ষেত্রফলের আধান কত হবে? সিগমা এস। এই ক্ষেত্রফলের আধান কত হবে? সিগমা এস। ভালো করে ব্যাপারটা বুঝবে। যখন এটা ধরো ফলককে যখন পাস করে চলে যাবে, অ্যাকচুয়ালি আধান কোথায় থাকে? পৃষ্ঠতলের উপর থাকে। তো এই দিককার পৃষ্ঠতলের যে পৃষ্ঠতলকে কাট করবে এই চোঙটা, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? এস। তাহলে আধান কত হবে? একক ক্ষেত্রফলে আধান কত থাকে? সিগমা এস। ক্ষেত্রফলে আধান কত থাকবে? সিগমা এস। আবার এইদিকেও একটা কিন্তু সারফেসকেও কাট করবে, তাহলে এইদিকে যে সারফেসকে কাট করে সেখানেও আধান কত হবে? সিগমা এস। বুঝতে পারছো? তার মানে আধান এইখানেও রয়েছে, এই ক্ষেত্রফলের উপর, এই ক্ষেত্রফলের উপর রয়েছে, ওকে। তাহলে চোঙের মধ্যে মোট আধান কত হবে? সিগমা এস প্লাস সিগমা এস, 2 সিগমা এস। তাহলে মোট আধান ডান দিকে লিখবো 2 সিগমা এস, মোট আধান, ঠিক আছে, বাই কি হয়? এপসাইলন। তাহলে ফ্লাক্স ইকুয়াল টু টোটাল ফ্লাক্স ইকুয়াল টু টোটাল আধান বাই এপসাইলন। বাস, কাজ হয়ে গেছে আমাদের। 2 কেটে দাও, এস কেটে দাও, ই ইকুয়াল টু হয়ে যাবে সিগমা বাই এপসাইলন। তাহলে ফলকের ক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্যের মান কত? সিগমা বাই এপসাইলন। পাতের জন্য ক্ষেত্র প্রাবল্য কত হয়? সিগমা বাই 2 এপসাইলন, মাথায় রাখবে। এবার আরও ছোট ছোট কিছু আমরা অ্যাপ্লিকেশন করব, ছোট ছোট অ্যাপ্লিকেশন। এইগুলো ছিল একটু বড় এবং খুব ইম্পর্টেন্ট। এবার ধরো এরকম আছে, ফোর্থ অ্যাপ্লিকেশন। ধরো কোথাও একটা আধান আছে, বিন্দু আধান, প্লাস কিউ আধান আছে। এই প্লাস কিউ আধান থেকে আমি আর দূরত্বে কোনো একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্টে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, ই বের করতে চাই, ই এর মান কত। তাহলে আমরা এই কাজটা আমরা করব গাউসের উপপাদ্যের সাহায্যে। কিভাবে করব? আমরা কি করব? এই আরকে ব্যাসার্ধ করে একটা গাউসীয় তল কল্পনা করব এবং এই তলটা নেব কি? গোলক, একটা গলীয় খোলক, ভেতরে ফাঁকা একটা গলীয় খোলক, একটা তল কল্পনা করলাম, ঠিক আছে, বৃত্তাকার একটা তল কল্পনা করলাম। একটু ভালো করে করতে হবে, আমারটা ঠিক ভালো হলো না, তোমরা একটু প্র্যাকটিস করো যাতে গোলটা ভালো হয়, ওকে।
তো এটা হচ্ছে গাউসীয় তল। এই তলটা কি গাউসীয় তল। এই তলের ক্ষেত্রফল কত, এই তলের এই তলের ব্যাসার্ধ কত আর। ওকে, প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কিন্তু সেম হবে তলের উপর। তার মানে এই আধান কোথায় আছে, এই তলের মিডিলে আছে, সেন্টারে রয়েছে। এইবার আমি এইখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নেব। এই ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হবে, লম্ব বরাবর। জানো ক্ষুদ্র ক্ষেত্রফলের ডিরেকশন ডিএস এর ডিরেকশন লম্ব বরাবর। এবার এই আধান থেকে বলরেখা বেরোচ্ছে, এটা এইভাবে বেরোবে, এর দিকও কিন্তু সেম হবে, ক্ষেত্রপ্রবলের ডিরেকশনও কিন্তু সেম হবে। তার মানে ডিএস এবং ক্ষেত্রপ্রবলের ডিরেকশন একই। এবার আমরা কি করব, গাউসের উপপাদ্য ইউজ করব। গাউসের উপপাদ্য কি, ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। আচ্ছা, এই বদ্ধতলের মধ্যে আধান কিউই আছে, তাই কিউটাকে চেঞ্জ করতে হচ্ছে না, আধান কিউ আছে। এটাকে কি লিখবো আমরা, নেক্সট লাইনে ইডিএস কস থিটা, কস থিটা, ক্লোজ টু ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে থিটার মান কত হবে দেখো, ডিএস এবং ই এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তাই থিটার জায়গায় আমি কি লিখবো, ডিরেক্ট 0 ডিগ্রি লিখে দিব, কিউ বাই এপসাইলন। আচ্ছা, এই তলের প্রতিটা বিন্দুতে ই এর মান সেম হবে, প্রতিটা বিন্দুতে ই এর মান সেম হবে। কেন, কেন সেম হবে, কেন একই হবে, কারণ তলের প্রতিটা বিন্দুর দূরত্ব আধান থেকে এক সেম। প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কত, আর। যেহেতু প্রতিটা বিন্দুর দূরত্ব আর, তাই ক্ষেত্রপ্রাবল্য এখানে কনস্ট্যান্ট। তাই কনস্ট্যান্ট ক্ষেত্রপ্রাবল্যকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারবো। এবং cos 0 ডিগ্রি মান কত, 1 জানো, শুধুমাত্র কি থাকলো, ডিএস কিউ বাই এপসাইলন। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, ইন্টিগ্রেশন যে ডিএস আছে, ইন্টিগ্রেশন ডিএস, ক্লোজ টু ইন্টিগ্রেশন ডিএস। ডিএস তো ক্ষুদ্র ক্ষেত্রফল, ক্ষুদ্র ক্ষেত্রফল। আর ইন্টিগ্রেশন ডিএস মানে এই পুরো গোলকের ক্ষেত্রফল, পুরো গোলীয় খোলকের ক্ষেত্রফল। এবং এই পুরো গোলীয় খোলকের ক্ষেত্রফল তোমরা জানো, সেটা কত, 4 পাই আর স্কোয়ার। ক্লিয়ার। ডান দিকে যা আছে লিখে দাও, কিউ বাই এপসাইলন। এবার এখান থেকে ই এর মান বের করো, ই ইকুয়াল টু কত আসবে, আসবে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। তাহলে বিন্দু আধানের জন্য আর দূরত্বে কোনো বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্যের মান আমরা বের করলাম, এবং সেটা দেখলাম ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার। এবং এটা আমরা কিন্তু জানি, এই জানা জিনিসটা আমরা গাউসের উপপাদ্যের সাহায্যে বের করলাম। ঠিক আছে। তো এবার আমরা বের করব গোলীয় খোলক। কোনো গোলীয় খোলক, আহিত গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে বের করব ক্ষেত্রপ্রাবল্য, এবং ভেতরের কোনো বিন্দুতে আমরা ক্ষেত্রপ্রাবল্য বের করব। চলে আসি আমরা 5 নম্বর অ্যাপ্লিকেশনে 5। এবার আমরা কি করব দেখো, ধরো একটা গোলীয় খোলক নিলাম। এই গোলীয় খোলকের দুটো কেস, একটা হচ্ছে বাইরের কোনো বিন্দুতে, বহিস্থ বিন্দুতে আমরা ক্ষেত্রপ্রাবল্য বের করব। ওকে, ধরো এটা গোলীয় খোলক নিলাম, ধরো একটা ফুটবল নিলাম, এবং সেই ফুটবলটা কি আহিত ফুটবল, আহিত। ঠিক আছে, আধানগ্রস্ত। ঠিক আছে, আহিত গোলীয় খোলক নিলাম। এই গোলীয় খোলকের ব্যাসার্ধ ধরে নাও এ। কত ব্যাসার্ধ, এ। আমরা এই সেন্টার থেকে, ও থেকে মোটামুটি আর দূরত্বে, কত দূরত্বে, আর দূরত্বে একটা বিন্দু পি নিলাম। এই পি বিন্দুতে আমরা ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করব, কার জন্য, এই গোলীয় খোলকের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের গাউসীয় তল কল্পনা করতে হবে। আমরা এখানে একটা গাউসীয় তল কল্পনা করব, এবং সেটা নেব কি, একটা গোলীয় খোলক নিলাম। এই গোলীয় খোলকের মধ্যে, গাউসীয় তলের মধ্যেই থাকবে এই ছোট্ট আহিত গোলীয় খোলক। ঠিক আছে, এই তলের উপর। আচ্ছা, তোমরা জানো, পরে আসছি, প্রথমে আমরা গাউসের উপপাদ্যটা লিখে ফেলি। গাউসের উপপাদ্য, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। প্রথমে লিখে ফেলো। এবার এই পুরো তলের মধ্যে কতগুলো বলরেখা যাচ্ছে, সেটাই তো তড়িৎ ফ্লাক্স, তাই না?
এবার আমরা কি করব, আমাদের ডট প্রোডাক্ট ওঠাতে হবে। আমরা আরেকটা কাজ করি, ডট প্রোডাক্ট যদি ওঠাই ইডিএস কস থিটা হবে। এই গোলকের ভেতরে মোট কত আধান আছে, এই গোলকের ভেতরে মোট কত আধান আছে ধরে নাও এই গোলকের ওপর এই যে আয়ত গোলক দেখতে পাচ্ছ এর ওপর মোট আধান আছে কিউ। মোট কত আধান আছে কিউ, ঠিক আছে। তাহলে কিউ থাকলো, তাহলে এই গাউসীয় তলের মধ্যে কত আধান আছে কিউ, ভালো করে বুঝবে। ধরে নাও এই গোলীয় খোলকের আধান কত কিউ, এই আধানটাই কিন্তু এই গাউসীয় তলের মধ্যে আছে, এই গাউসীয় তল, তাই না, এই আধানটাই আছে, পুরো আধানটাই আছে। তার মানে এখানে আমাকে কিছু করতে হলো না, ডান দিক যা আছে তাই। এবার আমাকে থিটার মানটা বের করতে হবে। থিটার মান কী করে বের করব, দেখো আমরা কি করব, এখানে এই গাউসীয় তলের উপর ক্ষুদ্র ক্ষেত্রফল নেব এবং এর ডিরেকশন কোন দিকে, লম্ব দিকে, তোমরা জানো। এইবার এই যে এখানে আধান রয়েছে, এই আধান থেকে যে বলরেখা বেরোবে, বলরেখার সঙ্গে লম্বভাবে বেরোয়, এই দিকে বেরোবে। তার মানে দেখতে পাচ্ছি ডিএস এবং ই এর ডিরেকশন কিন্তু সেম। তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এবং এই গাউসীয় তলের প্রতিটা বিন্দুতে ই এর মান সেম, কারণ দূরত্ব একই আছে। এই দূরত্বটা কত আর, এই দূরত্বটা কত আর, সবগুলো দূরত্ব কত আর, তাই ই এর মান কী হবে, এক হবে। এক হলে ইটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারবো, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, ডিএস শুধু থাকলো। আর cos 0 মান কত, cos 0 মান 1 লিখলাম না, বাস। এবার কি হবে, এই ইন্টিগ্রেশন ডিএস মানে এই পুরো গাউসীয় তলের ক্ষেত্রফল, পুরো গাউসীয় তলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার কিউ বাই, কারণ এই গাউসীয় তলটা কেমন গোলক, গোলকের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এইখান থেকে তোমরা ই এর মানটা কিন্তু পেয়ে গেলে 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। ওকে, এবং এটা কেমন আসলো, এটা বিন্দু আধানের মতোই আসলো ফর্মুলাটা। দেখো একটা গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করলাম, দেখতে পাচ্ছ ক্ষেত্র প্রাবল্য 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এই কিউটা হচ্ছে গোলীয় খোলকের ওপর মোট আধান। এবং এটা কেমন আসলো, এটা আসলো বিন্দু আধানের জন্যই, বিন্দু আধানের মতোই হলো এটা। অর্থাৎ তার মানে আমরা ভাবতে পারি এই গোলীয় খোলকের সমস্ত আধান তার কোথায় কেন্দ্রীভূত আছে, তার সেন্টারে, তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, এটা ভাবতেই পারি আমরা। অর্থাৎ গোলীয় খোলকের বাইরে ক্ষেত্র প্রাবল্য বের করলে যেমন হয়, ঠিক বিন্দু আধানের পাশে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বের করলে যেমন হবে, দুটো কেস কিন্তু সেম। তাই আমরা এরকম ভাবতে পারি যে এই গোলীয় খোলকের বহিস্থ কোনো বিন্দুতে যখন আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, তখন এই গোলীয় খোলকটা একটা বিন্দু আধানের মতো আচরণ করবে এবং এর আধান থাকবে এর কেন্দ্রে। গোলীয় খোলকের সমস্ত আধান কোথায় থাকে, কেন্দ্রে থাকে, এরকম ভাবতে পারি আমরা, ঠিক আছে। চলো এবার যদি আমরা ভেতরের কোনো বিন্দুতে বের করি কি হবে। এবার আমরা ভেতরে কোনো বিন্দুতে বের করব ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা গোলীয় খোলক আছে যার ব্যাসার্ধ এ, ঠিক আছে। এবং এটা হলো সেই গোলীয় খোলকের সেন্টার, আহিত গোলীয় খোলক। এর ভেতরে একটা বিন্দু পি নিলাম, ভেতরে অভ্যন্তরীণ বিন্দু, পিটা হচ্ছে অভ্যন্তরীণ বিন্দু, ঠিক আছে। এবং এই ও থেকে পি বিন্দু দূরত্ব কত, আর। ওকে, তো এবার আর লেস দেন কত, এ, এটা মাথায় রাখবে। তো এই পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য বের করব। একই রকমভাবে আমরা কি করব, আমরা এই পি বিন্দুর ওপর দিয়ে একটা গাউসীয় তল কল্পনা করব। ওকে, তাহলে এই তলের জন্য আমরা গাউসের উপপাদ্য ব্যবহার করব, ই ডট ডিএস কস, আচ্ছা ইডিএস আমরা আচ্ছা ভেক্টর রূপটাই লিখি। ওকে, কিউ বাই এপসাইলন। এইবার ই ডট প্রোডাক্ট ওঠালে কি হবে, ইডিএস কস থিটা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। পরের লাইনটা লিখলাম। এবার একটা মজার জিনিস আছে, দেখো এই গাউসীয় তল এটা দেখতে পাচ্ছ নীল রঙের,
এর মধ্যে কোনো আধান আছে? এটা তো গোলীয় খোলক, এর মধ্যে কিন্তু কোনো আধান নেই। এই গাউসীয় তলের মধ্যে কোনো আধান নেই, আধানগুলো হচ্ছে বাইরে, দেখো গাউসীয় তলের বাইরে, কারণ গোলীয় খোলক মানে ভেতরটা ফাঁপা, ঠিক আছে, এবং আধানগুলো এই খোলকের পৃষ্ঠে রয়েছে। এবার আমরা কি করছি, এই গাউসীয় তলটা ভেতরে আছে, তার মানে এই তলের ভেতরে কোনো আধান নেই। ওকে, আধান নেই এই তলের ভেতরে, কোথাও আধান নেই। এখানে যে আধানটা আমরা নিই সেই আধানটা কি আধান? এই গাউসীয় তল দ্বারা আবদ্ধ আধান। তো গাউসীয় তলের মধ্যে তো কোনো আধানই নেই, তাহলে আবদ্ধ আধান কত হবে? 0। তার মানে এখানে কিউ এর মানটা কত হবে? 0 যদি হয় তাহলে আমরা এই ফর্মুলাটা লিখছি, ক্লোজ টু ইন্টিগ্রেশন ই ডি এস কস থিটা ইকুয়াল টু 0। এবার দেখো এইটা ডিএস এর মান কখনোই 0 হতে পারে না, ঠিক আছে, এবং কস থিটাও 0 নয়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি ই এর মান কত হবে? 0 হবে, ঠিক আছে। তার মানে ভেতরের কোনো বিন্দুতে, কোনো গোলীয় খোলকের অভ্যন্তরীণ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়? 0 হয়, ঠিক আছে। সেটা আমরা অতি সহজে প্রমাণ করলাম গাউসের উপপাদ্যের সাহায্যে। শুধু আমাদের কি করতে হবে? কিউটাকে 0 করতে হবে, কারণ তলের মধ্যে কোনো আধান নেই, বাস তারপরের লাইনে আমরা ইকুয়াল টু কী করবো? 0 করব। কাজ হয়ে গেল আমাদের। এই ছিল গাউসের উপপাদ্যের অ্যাপ্লিকেশন। তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। আমাদের কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে গেল। এরপরে আমরা একটা পাঠ নিয়ে আলোচনা করব, সেখানে শুধুমাত্র অঙ্ক থাকবে, অঙ্ক। এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক সেখানে আমরা করব, বিভিন্ন টাইপের অঙ্ক আমরা করব, যাতে করে তোমাদের অঙ্ক নিয়ে কোনো প্রবলেম না হয়। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই অধ্যায়ের ওপর তাহলে আমাকে জানাও কমেন্টে। দরকার পড়লে আমি আরও একটা ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবো, ঠিক আছে। আজকের ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে। বাই, ভালো থেকো।